Morning, welcome to the class. आज इंडियन इकोनॉमी क्लास ইনফ্লেশন ডিফ্লেশন স্কিউফ্লেশন ডিসইনফ্লেশন এই সমস্ত কিছু নিয়ে ক্লাসটা হবে। সেই সঙ্গে বিভিন্ন যে এক্সামে কোশ্চেন আসে সেই কিছু কোশ্চেনও নেওয়া আছে এবং যেগুলো নিয়ে আলোচনা করা হবে শেষে ডিটেলসে ক্লাসটা হওয়ার পর। ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট WBCS এবং তাছাড়া অন্যান্য যে এক্সামগুলো হয় কম্পিটিটিভ বিভিন্ন জায়গাতে ইকোনমির যে কোশ্চেন আসে, ইনফ্লেশন একটা কমন, মুদ্রাস্ফীতি থেকে কোশ্চেন আসা একটা কমন ব্যাপার। তো এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। প্রথমে এখানে কিছু ইনফ্লেশন সম্পর্কে বলা আছে যে ইনফ্লেশন মানে জেনারেল যে প্রাইসের রাইজ হয়, মূল্যের বৃদ্ধি হয়, সেটার কথাই বলা আছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে। এবং এই যে ইনফ্লেশনটা বিভিন্ন রকমের হয় আর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইনফ্লেশন আমরা দেখতে পেয়েছি, সেগুলো নিয়ে দেখা হবে। WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স, CPI কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাদের কম্বাইন্ড কী, রুরাল কী, আরবান কী, জিডিপি ডিফ্লেটর কী জিনিস, ফিলিপ কার্ভ কী কাজ করে, এই সমস্ত কিছু নিয়ে চর্চা এখানে দেখতে পাবো আমরা। তো প্রথমে ইনফ্লেশন জিনিসটা কি, এটা হচ্ছে যে জেনারেল প্রাইস লেভেলের যদি বৃদ্ধি ঘটে তখনই আমরা তাকে একটা সময়ের মধ্যে তাকেই আমরা ইনফ্লেশন বলতে পারি। ইনফ্লেশনকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায় এবং এই 4টা ভাগের মধ্যে ছোটোর থেকে বড় হিসেবে অ্যাসেন্ডিং অর্ডার এগুলো আছে। প্রথমে আছে ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং অর্থাৎ হামাগুড়ি দেওয়া। একটা শিশু যেমন হামাগুড়ি দিতে শেখে, বাচ্চা ছেলে, ইনফ্লেশন যখন বাড়তে থাকে তখন ওই হামাগুড়ির মাধ্যমেই বাড়তে থাকে। ইট ইজ দ্য মাইল্ডেস্ট ফর্ম অফ দ্য ইনফ্লেশন, মানে সবচেয়ে কম ইনফ্লেশন যখন বৃদ্ধি পায়, ইনফ্লেশন যখন হয় তখন সেটাকে আমরা ক্রিপিং বলতে পারি। মোটামুটি 2% থেকে 3% ইনফ্লেশন থাকে। মোটামুটি জেনারেলি যদি ধরতে যাই 2 to 4% ইনফ্লেশনটা ভালো ইকোনমির জন্য, ইকোনমির গ্রোথের জন্য ভালো। তো ক্রিপিং ইনফ্লেশন থাকা ভালো ইকোনমির জন্য। নেক্সট, হামাগুড়ির পর হাঁটতে শিখবে একটা শিশু, ঠিক একইভাবে ইনফ্লেশনও তাই। ওয়াকিং ইনফ্লেশন যে রেটটা থাকে সেটা 3 থেকে 10% এবং 10%-এর উঠে যাওয়া মানে চিন্তাজনক। 6-এর উপরে যাওয়া মানে চিন্তাজনক। ইনফ্লেশন বাড়া মানে সেক্ষেত্রে কী হবে, মুদ্রাস্ফীতি যেহেতু হয় সেহেতু যে অর্থনীতির ভারসাম্য সেটা নষ্ট হবে, দাম বাড়বে জিনিসপত্রের, ডিমান্ড কমবে, ইকোনমি দুর্বল হবে। তো ওয়াকিং ইনফ্লেশন কিছু ইন্ডিকেট করে ইকোনমির ক্ষেত্রে, ইকোনমির উইক অবস্থা আসছে জানায়। ওয়াকিং ইনফ্লেশন থেকে যদি বেড়ে যায় তখন সেটা গ্যালোপিং ইনফ্লেশন বলে, লাফিয়ে লাফিয়ে চলে যেটা, এবং হাঁটার পরে লাফাতে শেখে। এটা 10 থেকে 50%-এর মধ্যে থাকে ইনফ্লেশনের রেট এবং এটাকে রানিং বা গ্যালোপিং ইনফ্লেশন বলা হয়। হাইপার ইনফ্লেশন যেটা, সেটা ইনফ্লেশনের একটা চরম মাত্রা এবং 50%-এর উপরে যদি চলে যায় তখন সেটা হাইপার ইনফ্লেশন বলে সেটাকে। মানি সাপ্লাই প্রচুর বেড়ে যায়। ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ সেই দেশে বা সেই অঞ্চলে মুদ্রার পরিমাণ খুব বেড়ে যায়। এবং হাঙ্গেরি 1946-এ এবং জিম্বাবুয়ে 2004 থেকে 9-এর মধ্যে এই ইনফ্লেশন দেখেছিল। বর্তমানে আমরা ভেনিজুয়েলাতে দেখতে পাচ্ছি এ ধরনের ইনফ্লেশন। তো ইনফ্লেশনের কতগুলো ভাগ ছিল, কারণ হিসাবেও কিছু ভাগ আছে, যেমন ডিমান্ড পুল, কস্ট পুশ এবং স্ট্রাকচারাল। এগুলো ইম্পর্ট্যান্ট একইভাবে। ডিমান্ড পুলটা কী জিনিস? ইট ইজ কজড বাই অ্যান ইনক্রিজ ইন অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড কনজামশন। মানে যদি কনজামশন বৃদ্ধি পায় পপুলেশনের মধ্যে বা পাবলিক কনজামশন বৃদ্ধি করে, সেক্ষেত্রে কোনো একটা বস্তুর হোক বা বিভিন্ন জিনিসেরই ডিমান্ড বৃদ্ধি পায়। এখন ডিমান্ড যদি বৃদ্ধি পায়
তাহলে তার দামও বৃদ্ধি পাবে, এবং দাম বৃদ্ধি পাওয়া মানে ইনফ্লেশন চলে আসবে। এছাড়া যদি প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টরগুলো, সরকারি সেক্টরগুলো তাদের এক্সপেন্ডিচার বাড়ায়, খরচ বেশি করে, সেক্ষেত্রেও মুদ্রাস্ফীতি ঘটে, মার্কেটে টাকার অ্যাভেলেবিলিটি বাড়ে, সেক্ষেত্রেও ইনফ্লেশন দেখা যায়, এবং এটাও ডিমান্ড পুলড। ডিমান্ড যখন বাড়ে, যখন ডিমান্ড বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে, তখন পাবলিকের যে সেভিংস সেটা কমতে থাকে, জমা রাখা টাকার পরিমাণ কমতে থাকে, মানি সাপ্লাই বাড়ে, ব্যাংক ক্রেডিট লোন দেয় বেশি, ফলে আরও ইনফ্লেশন বাড়তে থাকে। এবং এটাকে যদি থামাতে হয় তাহলে প্রাথমিক ক্ষেত্রে আমাদের মানি সাপ্লাই বাড়িয়েই প্রথম দিকে এটাকে কন্ট্রোল করে পরে মানি সাপ্লাইকে কমাতে হবে। ডিমান্ড যখন কমবে তখন মানি সাপ্লাই আস্তে আস্তে কমাতে হবে। দিস লিডস টু ইনক্রিজ ডিসপোজেবল ইনকাম ইন দ্য হ্যান্ডস অফ হাউসহোল্ড। খরচ করার যে ক্ষমতা হাউসহোল্ডে সেটা বৃদ্ধি করে, thereby resulting in income in the aggregate demand with no charge of aggregate supply. সাপ্লাই হিসেবে ডিমান্ড আসে না। তো ডিমান্ডকে কমানোর জন্য প্রথমতই মুদ্রাস্ফীতির পরিমাণ বা মুদ্রার পরিমাণ বাড়াতে হবে, এবং পরে ডিমান্ড যখন কমে যাবে তখন মুদ্রার পরিমাণ কমাতে হবে। কস্ট পুশ অর্থাৎ কোনো কিছু তৈরি করতে খরচ বেশি পড়ছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার দাম বাড়বে, এবং দাম যেহেতু বাড়বে মার্কেটে টাকার যে ফ্লো সেটাও বাড়বে। তো যখনই কোনো কিছু বানানোর জন্য কাঁচামাল হোক, কোনো কিছুর দাম যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদিত দ্রব্যের দামও বৃদ্ধি পাবে, এবং ফলে মার্কেটে ইনফ্লেশনও বৃদ্ধি পাবে। তো এটাকে সাপ্লাই শক ইনফ্লেশন বলা হয়। সাপ্লাই কমে যায়, কস্ট যেহেতু বেড়ে যায়, কোনো কিছু তৈরির খরচ বেড়ে গেলে তার সাপ্লাই তৎকালীন রূপে কমে যায়, কারণ মার্কেটে টাকার ফ্লো কম থাকে। জেনারেল প্রাইস লেভেল যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে টাকার ফ্লো বাড়াতে হয়, গুডস অ্যান্ড সার্ভিসের দামগুলো বেড়ে যায়। এছাড়া যদি ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ানো হয় সেক্ষেত্রেও কোনো একটা জিনিসের উপর, প্রোডাক্টের উপর দাম বাড়ে। ট্যাক্স যদি বাড়ানো হয় তাহলে প্রোডাক্টের দাম বাড়ে। ইম্পোর্ট প্রাইসটাও বাড়ানো যদি হয়, ইম্পোর্টের জন্য বিভিন্ন রকম ট্যাক্স দেওয়া হয়, ইম্পোর্ট এক্সপোর্টের উপর ট্যাক্স থাকে বিভিন্ন, ট্যারিফ হোক, সেগুলো যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কস্ট পুশ ইনফ্লেশন দেখা যায়। স্ট্রাকচারাল এটা অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে বেশি দেখা যায়। বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার হোক, বিভিন্ন স্ট্রাকচারগুলো যদি ঠিকঠাক ধাঁচাগুলো না থাকে দেশের, পুয়ার প্রোডাক্টিভিটি, ইনএফিসিয়েন্ট ডিস্ট্রিবিউশন, বিভিন্ন কিছু যদি ইনফ্রাস্ট্রাকচারও খারাপ থাকে তাহলে ইকোনমির গ্রোথ হয় না সেভাবে, ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে থাকে। এটাকে বটলনেক ইনফ্লেশন বলা হয়, যেহেতু স্ট্রাকচারের প্রবলেম আছে দেশের। তো ইনফ্লেশনের বিভিন্ন ভাগ ছিল, কারণের ভিত্তিতে হোক, নর্মাল ভিত্তিতে হোক। মেথড আছে কিছু ইনফ্লেশনকে মাপার জন্য, মেজার করার জন্য। তো আমাদের যেটা এখন বর্তমানে ইউজ হয় সেটা সিপিআই কম্বাইন্ড, কিন্তু সিপিআই ছাড়াও ডাব্লিউপিআই আছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেটা হোলসেলের উপর বসে। হোলসেল প্রাইস মান্থলি বেসিসে যে চেঞ্জ হয় সেটাকে ইন্ডিকেট করে। এটাকে হেডলাইন ইনফ্লেশনও বলা হয়, কারণ এখানে খাদ্যদ্রব্য এবং এনার্জিগুলো, পেট্রোল ডিজেল সমস্ত কিছু ইনক্লুডিং থাকে। 697টা কমোডিটিস থাকে, এর মধ্যে প্রোডাক্ট থাকে। বেস ইয়ার যেটাকে ধরা হয় 2011-12কে ধরা হয়, এবং ইনডাইরেক্ট ট্যাক্স এটার মধ্যে থাকে না, যেহেতু হোলসেল প্রাইস। এটা যখন কনজিউমার প্রাইস আসবে, প্রোডাক্টটা যখন পাবলিক কিনবে, কনজিউমাররা কিনবে, তারা ইনডাইরেক্ট ট্যাক্স দিয়েই কিনবে, তখন যোগ হয়। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকেও মান্থলি বেসিসে মাপা হয়, এবং এটা হোমোজেনিয়াস গ্রুপের জন্য আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা। যেমন সিপিআই কম্বাইন্ড যেটা থাকে, যেমন সিপিআই রুরাল, কনজিউমার প্রাইস ইন্ডেক্স গ্রামে কেমন, কনজিউমার প্রাইস ইন্ডেক্স আরবান এরিয়া শহরে কেমন, আর কম্বাইন্ড এরিয়াতে কেমন, এই তিনটাকে কমপ্লাইজ করে দেওয়া হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। কম্বাইন্ডটাকেই ধরা হয় এখন, এবং এই কারেন্ট বেস ইয়ারে 2012।
কনজিউমার প্রাইস ইন্ডেক্স। 448টা কমোডিটিস আছে রুরাল বাস্কেটে আছে, এবং আরবান বাস্কেটে আছে 460টা কমোডিটিস। বর্তমানে সিপিআইকে ইউজ করা হয়, ডিএর জন্য সিপিআইকে ব্যবহার করা হয়, ডিয়ারনেস অ্যালাউন্সের জন্য, সেটাও ক্যালকুলেশন করা হয় সিপিআই ধরে, যেহেতু প্রতি কনজিউমার হিসাবে দেওয়া হয় আলাদা আলাদা ব্যাগ থেকে। ডাব্লিউপিআই শুধুমাত্র গুডসের জিনিস, যেহেতু হোলসেল গুডসের জিনিস কি রাখা হয়, ইচ স্টেজ অফ প্রোডাকশানের দাম লাগে দেখানো হয়। সিপিআইটা কি বোথ গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য দেওয়া হয় ফাইনাল স্টেজে, একদম যেখানে পাবলিক কিনছে জিনিসটা বা ইউজ করছে পরিষেবাটা, সেইখানেই সিপিআইটা ইউজ হয়। তো সিপিআই এই জন্যই ইনফ্লেশন মাপার জন্য বেস্ট একটা উপায়। সিপিআই কম্বাইন্ড, সেখানে আরবান থাকে রুরাল থাকে মিশে করা। তো হেডলাইন ইনফ্লেশন দেখলাম, যেখানে এনার্জি, ফুড এবং সমস্ত কিছুকে ধরে করা হয়, সেটা হেডলাইন। কোর ইনফ্লেশনে এনার্জি আর ফুডটাকে বাদ দেওয়া হয়। ইনফ্লেশন ডেটাকে দেখা হয় এটার দ্বারা, কিছু ক্যাটাগরিকে বাদ দেওয়া হয়, যেমন ফুড আইটেমস, এনার্জি প্রোডাক্ট ইত্যাদি বাদ দেওয়া হয় এখানে। ইনফ্লেশনকে থামানোর জন্য আমাদের কী করতে হবে? প্রথমত তো মানি সাপ্লাই থেকে মানি সাপ্লাই কমাতে হবে, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কিছু ব্যবস্থাপনা আছে মানি মার্কেটে, যে রেপো রেট কমানো, রিজার্ভ রেপো রেট কমানো, ব্যাঙ্ক রেট বা এসএলআর, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে ব্যাংক মার্কেটে যে মুদ্রা সেটাকে কমাতে পারে, আরবিআই কমাতে পারে, সেন্ট্রাল ব্যাংক। তো কিছু ফিসকাল মেজার আছে, কিছু মনিটারি মেজার আছে। মনিটারি মেজারগুলো আরবিআই নেই, ফিসকাল মেজার সরকার নেই, গভর্নমেন্ট নেই। তো ফিসকাল মেজারে কী আছে? বাই রিডিউসিং প্রাইভেট স্পেন্ডিং, প্রাইভেট যে খরচগুলো আছে সরকারের, গভর্নমেন্টের, সেই প্রাইভেট স্পেন্ডিংগুলোকে কমানো। বাই ডিক্রিজিং নন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেগুলো যে বিভিন্ন ভাতা দেওয়া হয়, অ্যালাউন্স দেওয়া হয়, সে ভাতাগুলো বন্ধ করা। নন ডেভেলপমেন্ট, যেগুলো ডেভেলপমেন্টের কাজে আসে না। বা অ্যাভয়েডিং ডেফিসিট ফিনান্সিং। ডেফিসিট ফিনান্সিং কী জিনিস? কোনো কিছুর জন্য আমি লোন নেওয়া হয়েছে, সরকার লোন নিয়েছে কোনো কিছুর জন্য, এবং সেই লোনকে কিস্তি দিতে হচ্ছে প্রতি বছর, সেইটাকে ডেফিসিট ফিনান্সিং বলা হয়। ফিনান্সিংয়ে যে ডেফিসিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে উৎপাদন এবং ব্যয়ের মধ্যে যে তফাৎ পাওয়া যাচ্ছে, সেই ডেফিসিটটা বাড়ছে, কারণ লোনের কিস্তি দিতে হচ্ছে, ফলে বছরের পর বছর ডেফিসিট বেড়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। এরপর সেটা হলো যে মনিটারি মেজার। এটা আরবিআই দ্বারা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ব্যাঙ্ক দ্বারা নেওয়া হয়ে থাকে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। আরবিআই কী করতে পারে? দু ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেজার। কোয়ান্টিটিভ মেজারে কী করতে পারে? ওপেন মার্কেট অপারেশন চালাতে পারে। সেখানে গভর্নমেন্টের যে সিকিউরিটিসগুলো আছে, ট্রেজারিসগুলো আছে, সেগুলোকে বিক্রি করতে পারে। সিকিউরিটিগুলো বিক্রি করলে যে মার্কেটে টাকাটা আছে, সে টাকাটা গভর্নমেন্ট বা আরবিআইয়ের ঘরে চলে যাবে, এবং সিকিউরিটি কাগজগুলো পাবলিকের কাছে থাকবে। ক্যাশ রিজার্ভ রেশিওকে যদি বাড়ানো হয়, এমনিতে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিওর একটা পরিমাণ থাকে 7% বা মোটামুটি যেটা সরকার রাখে, সেই একটা ক্যাশ প্রতিটি ব্যাংকে জমা রাখতে হয় আরবিআইয়ের কাছে। এসবিআই যদি তার মোট টাকার 100 টাকা যদি থাকে, 7 টাকা আরবিআইয়ের কাছে সিআরআর রূপে লিকুইড ক্যাশ, মানে টোটাল ক্যাশ রূপেই জমা রাখতে হবে 7 টাকা। সিআরআর যদি বাড়ানো হয়, সিআরআর যদি 8 টাকা করা হয়, তাহলে ব্যাংক আর 93 টাকা লোন দিতে পারবে না, ব্যাংক 92 টাকা লোন দিবে। 8 টাকা 1 টাকা বাড়িয়ে দেওয়া হলো সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। একইভাবে এসএলআর, এটা নন লিকুইডিটি ফর্মে থাকে, সোনাতে রাখতে পারে বা কোনো দলিল রাখতে পারে। নন লিকুইডিটি ফর্মেও একটা রাখতে হয়, যেটার নাম স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও, এবং টাকাতেও রাখা যায়, সোনাতেও রাখা যায়, বিভিন্ন কিছুতে রাখা যায়। তো ব্যাংকে এটাও রাখতে হয়, এটা 19%-এর মতো বা 21%-ও যেতে পারে, 19%। তো ব্যাংক টোটাল জমা রাখছে আরবিআই প্রতিটা ব্যাংকের 19 আর 7, মোটামুটি যে 26%, মোটামুটি 26% টাকা, 26 থেকে 27% ব্যাংকের টাকা জমা থাকছে আরবিআইয়ের কাছে।
এছাড়াও ব্যাংক আরোভাবে বা আরবিআই আরোভাবে কন্ট্রোল করতে পারে, যেমন ব্যাংক রেট বাড়িয়ে। ব্যাংক রেট যদি বাড়িয়ে দেয় তা আরবিআই থেকে অন্যান্য ব্যাঙ্কগুলোকে লোন নিতে হবে, ঋণ নিতে হবে ব্যাংক রেটে। তো ব্যাংক রেট যদি 6% ছিল সেটাকে যদি 7% করে দেয়, তাহলে আরবিআইকে বেশি টাকা হারে ঋণ নিতে হচ্ছে, সুদের হারে। রেপো রেট বা রিজার্ভ রেপো রেটগুলো যদি বাড়ানো হয়, রেপো রেট মানে হলো যে রেটে ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়। রিভার্স রেপো রেট যেটা ব্যাংক যখন লোনটাকে, ব্যাংক যদি এক্সট্রা কিছু টাকা রাখতে চায় তো আরবিআই কিছু দেয়, ব্যাংকে কিছু সুদ দেয়। যেমন আমরা ব্যাংকে রাখি, টাকা পাই, সুদ পাই বছরে একটা, আরবিআই কিছু দেয়, রিভার্স রেপো রেট এটা। এবং ব্যাংক যদি টাকা রাখে, তাহলে ব্যাংক যদি টাকা আরবিআই জমা রাখে, তার মানে ব্যাংকের টাকা মানি সাপ্লাই কমে যায়। তো এইসব করে করে মনিটারি মেজার করা যায়। কোয়ালিটেটিভ কিছু মেজারও আছে, এগুলো তো কোয়ান্টিটি, টাকার কোয়ান্টিটি কমানো হয়। কোয়ালিটেটিভ মেজারে কী করা যায়, মার্জিন রিকোয়ারমেন্ট, মার্জিন একটা বাধা দ্বারা মার্জিন করে দেওয়া হয়, বা মোরাল সুয়েশন করা হয়, কিছু হোর্ডিং বন্ধ করা হয়, সরকার থেকে কিছু করা যেতে পারে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারে ব্ল্যাক মার্কেটিংকে বন্ধ করা যেতে পারে, হোর্ডিং জমাখড়িকে বন্ধ করা যেতে পারে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালকে কিছু এক্সপোর্ট করা ব্যান করা যেতে পারে, কনস্ট্যান্ট ম্যাটেরিয়াল যেগুলো কম আছে, তো এরকম করে কমানো যেতে পারে। ইমপ্যাক্ট কী হয়, যারা লোন নেয়, ডেটর্স বা বড়োয়ার, তারা লাভ পায়, যেহেতু মুদ্রাস্ফীতি হয়, ফলে তাদের মুদ্রার দাম বাড়ে, ব্যাংকের ক্ষেত্রে সেটা কমে যায়। ফলে যারা লেন্ডার হয়, লোন দেয়, তাদের জন্য অসুবিধাই হয়, তারা কম টাকায় পায়। ইনফ্লেশন ভেরি ব্যাডলি এফেক্ট স্যালারির পেনশন যারা পায়, তারা তো একই রকম টাকা পেয়ে থাকে, তাদের জন্য এফেক্ট করে বেশি। বড় বড় ব্যবসায়ী বা ফার্মারদের জন্য সুবিধাই হয় ইনফ্লেশন বাড়লে। আর এই ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টকে ইনভার্সলি দেখায়, বৈপরীত্যভাবে দেখায় একটা কার্ভটার নাম ফিলিপ কার্ভ। এবং এই যে ফিলিপ কার্ভ, এই ফিলিপ কার্ভ আনএমপ্লয়মেন্টকে ইনফ্লেশনের সঙ্গে বিপরীতভাবে রিলেশনটা দেখায় এর ফিলিপস কার্ভটা। এরপর কিছু টার্ম আছে, কিছু কনসেপ্ট আছে আলাদা আলাদা। ডিফ্লেশন মানে ইনফ্লেশনের উল্টো। ইনফ্লেশনের টাকার বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি হতে থাকে মার্কেটে। ডিফ্লেশন ঠিক কম, উল্টোটা, মার্কেটের মুদ্রার হ্রাস পেতে থাকে, মুদ্রা আস্তে আস্তে কমতে থাকে, এটাই ডিফ্লেশন। জেনারেল প্রাইস লেভেল যখন কমে। ডিসইনফ্লেশন মানে এটা কমে বলতে এটা অ্যাকচুয়ালি নেগেটিভলি কমে, নেগেটিভের দিকে চলে যায়। ডিসইনফ্লেশন আবার আলাদা জিনিস, মুদ্রার মান কমছে, কমলেও কিন্তু নেগেটিভে যাচ্ছে না। ধরো 4% মুদ্রাবৃদ্ধি ছিল, 3% হলো, 2% হলো, 1%ও হলো, কিন্তু -1%-এ যাবে না, সেক্ষেত্রে ডিফ্লেশন হয়ে যায়, কিন্তু এটা ডিসইনফ্লেশন। স্ট্যাগফ্লেশন হলো ইকোনমির গ্রোথ বন্ধ আছে, কিন্তু ইনফ্লেশন ক্রমে ক্রমে বেড়েই চলেছে, এই জিনিসটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। স্ট্যাগফ্লেশন হলে আনএমপ্লয়মেন্টও বাড়ে, প্রাইস লেভেলও বাড়ে। রিফ্লেশনটা হচ্ছে ইনফ্লেশন যখন ফিরে ফিরে আসে বারবার ধরে, সেটাই রিফ্লেশন। আর স্কিউফ্লেশন হলো অনেকগুলো প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্টের ইনফ্লেশন হয়, দাম বাড়ে, কিছু প্রোডাক্টের ডিফ্লেশন হয়, দাম কমে, এই জিনিসটাকে স্কিউফ্লেশন বলা হয়। এরপর কিছু জেনারেল কোশ্চেন আছে এখানে, যেমন ইনফ্লেশন ইজ দ্য স্টেট ইন হুইচ দ্য ভ্যালু অফ মানি ইনক্রিজেস। এরপর আছে স্ট্যাগফ্লেশন, যেখানে ইকোনমিক গ্রোথ স্টপ আছে এবং ইনফ্লেশন বৃদ্ধি পেয়ে চলেছে, সেইটাকে আমরা বলতে পারি সিচুয়েশন ইন হুইচ ইকোনমি হ্যাভ ইনফ্লেশন অ্যান্ড রিসেশন অল টুগেদার। তো এখানে আমরা দেখতে পাই যে ইকোনমি হয়ে আনএমপ্লয়েমেন্ট হাই দেখাচ্ছে, তো বিসি দুটোকে আমরা করতে পারি। ইনফ্লেশন কমাতে কাজে লাগে কি, রিডাকশন, ব্যাংক রেটকে রিডাকশন করতে হয় না, বাড়াতে হয়, ইনক্রিজ করতে হয়। রিডাকশন ইন রেপো রেট, না, এটাও ইনক্রিজ করতে হয়। ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, না, কমাতে হয়। কাট ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, হ্যাঁ, এটা হবে ডি, রাইট আনসার ডি হবে, হোয়াট ইজ দ্য বেস ইয়ার অফ মেজারিং হোলসেল প্রাইস ইন্ডেক্স হচ্ছে 2011-12, এবং সিপিআই হচ্ছে 2012।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিজন অফ ইনফ্লেশন, রিজন ফর ইনফ্লেশন, ইনফ্লেশনের জন্য রিজন কি? ডেফিসিট ফিনান্সিং অবশ্যই, গ্রোথ ইন পার ক্যাপিটা ইনকাম, স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সিস, অল অফ দ্য এভাব, এটা অল অফ দ্য এভাব হবে। আচ্ছা, এবার নেক্সট যেটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্ট অফ ইনফ্লেশন, ইনফ্লেশনের এফেক্ট কী হয়? এরোশন ইন পারচেসিং পাওয়ার অবশ্যই কমে, এফেক্ট রিলেটিভ প্রাইস অফ গুডস অবশ্যই, ইনক্রিজ ইন ইনইকুয়ালিটি অফ ইনকাম, এগুলো সবগুলোই হবে অল, ডি হবে আনসার। হু অ্যামংস্ট দ্য ফলোয়িং বেনিফিটস মোস্ট ফ্রম ইনফ্লেশন, সবচেয়ে বেশি ইনফ্লেশনে যারা সুবিধা পায় তারা ডেটর্স, যারা লোন নেয় তারা। দ্য মোস্ট কমন মেজার অফ এস্টিমেটিং ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্সেও সিপিআই কম্বাইন্ড যেটা, সেটা বেশি করে ইউজ হয়। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এতটাই ছিল। কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি মনে হয় কাজে লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবে, যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমার ইচ্ছা হয় নাও করতে পারো, ভিডিও দেখে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। কেমন লেগেছে যদি জানাতে ইচ্ছে হয় অবশ্যই জানিও। আর একটা জেনারেল আইডিয়া এখানে দেওয়া হলো, ডিটেলসে বিশেষ কিছুই বলা নেই, মোটামুটি যেটুকু কাজে লাগে দরকার ভাষা নলেজ এটাই দেওয়া হলো, এবং এগুলোই বিভিন্ন এক্সামে আসে, এমনকি WBCSও এই ধরনের কোশ্চেনগুলোই আসে, এর বেশি ডিটেলসে যেতে হয় না ইকোনমিক্সে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়লে অনেকটা কাজে দেয়। তো চলো, ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম।